প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের ফিলোসফি পরীক্ষা ছিল এবং ফিলোসফি পরীক্ষার আমি বড় প্রশ্নগুলোর উত্তর সুন্দর করে গুছিয়ে লিখে দিচ্ছি। আর প্রতিটা প্রশ্নের নির্ভুল উত্তর দেওয়া রয়েছে, তাই সবাই একবার ঝটপট মিলিয়ে নাও। দেখো, ইউনিট 2 থেকে তোমাদের বড় প্রশ্ন রয়েছে, সাথে বচনের প্রশ্ন উত্তর রয়েছে। আজ আমি বচনের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি। দেখো, 3-এর 1 দেখে ছিল বচনে রূপান্তর করে গুণ ও পরিমাণ নির্ণয় করো। তার প্রথম প্রশ্ন ছিল সবাই সাধু নয় যারা গির্জায় যায়। দেখো, এলএফ করেছি বা যুক্তিবিজ্ঞান সম্মত রূপ করেছি কোনো কোনো সাধু নয় এমন যারা গির্জায় যায়। বচনটি হচ্ছে ও, গুণগত দিক থেকে নঙর্থক এবং পরিমাণগত দিক থেকে বিশেষ। পরের প্রশ্ন দেখো, বলা হয়েছে যে কেবলমাত্র বুদ্ধিমানরাই কবি। তাহলে এলএফ করলে কি হবে? সকল কবি হয় বুদ্ধিমান। এ বচন বা কেউ যদি লেখে সকল কবি হয় বুদ্ধিমান ব্যক্তি, তাহলেও ভুল নেই তাতে। দেখো, গুণগত দিক থেকে সদর্থক আর পরিমাণগত দিক থেকে সামান্য। দেখো, পরের প্রশ্ন ছিল দার্শনিকরা কখনোই সুখী হয় না। এলএফ করেছি, এলএফে লিখেছি কোনো দার্শনিক নয় সুখী, ই বচন বা কেউ যদি লেখে কোনো দার্শনিক নয় সুখী ব্যক্তি, তাতেও কোনো ভুল নেই। গুণগত দিক থেকে নঙর্থক আর পরিমাণগত দিক থেকে সামান্য। দেখো, পরের প্রশ্ন ছিল কিছু বন্যপ্রাণী হিংস্র। এলএফ করলে হয় কোনো কোনো বন্যপ্রাণী হয় হিংস্র, আই বচন। গুণগত দিক থেকে তাহলে সদর্থক আর পরিমাণগত দিক থেকে 3-এর বিতে ছিল বিবর্তনের আবর্তন করো। তার প্রথম প্রশ্ন ছিল কেবলমাত্র পণ্ডিত ব্যক্তিরাই শিক্ষক। দেখো, বিবর্তনীয় বা এলএফ সকল শিক্ষক হয় পণ্ডিত ব্যক্তি, কারণ কেবলমাত্র রয়েছে তাই উদ্দেশ্যবিধিও চেঞ্জ হয়ে যাবে। এ বচন বিবর্তিত করেছি কোনো শিক্ষক নয় অপণ্ডিত ব্যক্তি, আর বিবর্তনের আবর্তিত রূপ হচ্ছে কোনো অপণ্ডিত ব্যক্তি নয় শিক্ষক, ই বচন। পরের প্রশ্ন ছিল কিছু মানুষ সত্য কথা বলে। বিবর্তনীয় বা এলএফ করলে হয় কোনো কোনো মানুষ হয় এমন যারা সত্য কথা বলে, আই বচন। বিবর্তিত করলে হবে কোনো কোনো মানুষ নয় এমন যারা অসত্য কথা বলে, ও বচন। আর বিবর্তিতের আবর্তিত রূপ হচ্ছে ও বচনের আবর্তন সম্ভব নয়। পরের প্রশ্ন ছিল বৃত্ত কখনোই ত্রিভুজ হয় না। তাহলে বিবর্তনীয় বা এলএফ করলে কি হবে? কোনো বৃত্ত নয় ত্রিভুজ। বিবর্তিত করলে হবে সকল বৃত্ত হয় অত্রিভুজ। বিবর্তিতের আবর্তিত রূপ করলে হবে কোনো কোনো অত্রিভুজ হয় বৃত্ত, আই বচন। প্রশ্ন ছিল প্রভাবশালী ব্যক্তিরা সাধারণত অসাধু। বিবর্তনীয় বা এলএফ করলে হবে কোনো কোনো প্রভাবশালী ব্যক্তি হয় অসাধু, আই বচন। বিবর্তিত করলে হবে কোনো কোনো প্রভাবশালী ব্যক্তি নয় সাধু, ও বচন। এখানে আর অ কথাটি হবে না, কারণ দুটো অ থাকলে একসাথে কেটে যায়, কেটে গিয়ে শুধু অ বাদ দিয়ে যে শব্দটুকু পড়ে থাকে সেটা হয়। আর বিবর্তিতের আবর্তিত রূপ হচ্ছে ও বচনের আবর্তিত সম্ভব নয়, কারণ ও বচনের আবর্তন আমরা করতে পারি না। নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার, যার প্রথম প্রশ্ন ছিল এই ন্যায়টি অবশ্যই বৈধ, কেননা সকল বৈধ ন্যায়ের মতো এটিও 3 পদ বিশিষ্ট। দেখো, যুক্তিবিজ্ঞান সম্মত রূপ লিখেছি, তারপরে আমরা আগে সিদ্ধান্ত, তারপরে অপ্রধান আশ্রয় বাক্য এবং প্রধান আশ্রয় বাক্য করতে হয়। যেহেতু এখানে দেখো প্রশ্নে বলা রয়েছে কেননা, আমরা জানি কেননার আগের লাইনটা সিদ্ধান্ত হয়, তাহলে এই ন্যায়টি অবশ্যই বৈধ, এটাকে সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা হয়েছে, তাই সিদ্ধান্তে লেখা হয়েছে এই ন্যায়টি হয় বৈধ ন্যায়, এ বচন। অপ্রধান আশ্রয় বাক্য সেম এই ন্যায় কথাটা থাকতে হবে, লিখেছি দেখো এই ন্যায়টি হয় 3 পদ বিশিষ্ট, এ বচন। আর প্রধান আশ্রয় বাক্য লিখেছি সকল বৈধ ন্যায় হয় 3 পদ বিশিষ্ট। দেখো, 3টে বচনই আমার এ হয়েছে, এবার আমার কোনটা এস কোনটা পি সেগুলো চিহ্নিত করে নিলাম। এই ন্যায়টি হয় এস, বৈধ ন্যায় হয় পি, আর 3 পদ বিশিষ্ট হচ্ছে এম। এরপর আসছে আকার। দেখো, আকার হয়েছে আমার ঠিক এই রকম, মানে দ্বিতীয় সংস্থান। এবার দেখো, দ্বিতীয় সংস্থান আমার মূর্তি কি হয়েছে? 3টে এ, যেহেতু আমার এ বচনের উদ্দেশ্য ও বিধেয় পদটা অব্যাপ্য এবং উদ্দেশ্য পদ ব্যাপ্য, কিন্তু আমার
আমার নিরপেক্ষ ন্যায় নিয়ম অনুসারে বলা হয়েছে যে হেতুপদকে যে কোনো আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। এখানে দেখো কোনো আশ্রয় বাক্যে হেতুপদ একবারও ব্যাপ্য হয়নি, তাই যুক্তিটি অব্যাপ্য হেতুদোষে দুষ্ট হয়েছে। এবার বিচার লিখতে হবে। দেখো বিচার লিখে তারপরে ব্যাখ্যা লিখতে হবে। ব্যাখ্যাটা একটু গুছিয়ে লিখলেই হয়ে যাবে। পরের প্রশ্ন দিয়েছে, অনেক সরকারি অফিসারই নন অধ্যাপক, কেননা তারা এমএ পাস নন এবং অধ্যাপকরা সকলেই এমএ পাস। অনেকেই ভাববে এটা রিপিট প্রশ্ন এসছে, কিন্তু এটা রিপিট প্রশ্ন নয়। আমাদের বিগত বছরের প্রশ্নে হয়েছিল, কিন্তু প্রশ্নটি চেঞ্জ করে দিয়েছে, এখানে নয় করে দিয়েছে। তাই এটা কিন্তু আগের মতো করলে ঠিক হবে না। দেখো ঠিকটা এখানে করে দেওয়া আছে। দেখো যুক্তিবিজ্ঞান সম্মত রূপ সিদ্ধান্ততে যেহেতু এখানেও সেম কেননা আছে, কেননার আগেরটা সিদ্ধান্ত হয়। অনেক সরকারি অফিসারই নন অধ্যাপক, এটাকে বচনাকার প্রকাশ করে লিখেছি। কোনো কোনো সরকারি অফিসার নন অধ্যাপক, ও বচন। অপ্রধানাশ্রয় বাক্য লিখেছি কোনো কোনো সরকারি অফিসার নন এমএ পাস। আবার প্রধানাশ্রয় বাক্য লিখেছি সকল অধ্যাপক হয় এমএ পাস, এ বচন। তাহলে আকার দেখো, এখানে হেতুপদ একবার ব্যাপ্য হয়েছে, আমার 3টে পদও রয়েছে, সাধ্যপদও ঠিক আছে, পক্ষপদও ঠিক আছে। তার মানে কি কোনো দোষই ঘটলো না, তার মানে কি বৈধ। আর এটা কি দ্বিতীয় সংস্থান। আচ্ছা আচ্ছা সরি, এখানে এম পদটা মেলানো হয়নি, একটু দেখে নেবে। হ্যাঁ, এম পদ দুটো ঠিকঠাক করে মিলে যাবে, তাহলে দ্বিতীয় সংস্থান হয়ে যাবে। এবার দেখো বিচারে উপরিউক্ত যুক্তিটি কি? দ্বিতীয় সংস্থানের একটি বৈধ যুক্তি। বৈধ যুক্তির নাম হবে বারোকো। কি নাম? বারোকো। ব্যাখ্যা একটু গুছিয়ে সবকটা ব্যাখ্যা দিয়ে লিখলেই হয়ে যাবে। ছিল মিলের পদ্ধতি। দেখো মিলের পদ্ধতি একটা দিয়েছে এরকম পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা, আর একটা দিয়েছিল অন্যই ব্যতিরেখী। এই দুটোই আসার মতো এবারে ছিল। এটা হচ্ছে অন্যই পদ্ধতি উদাহরণ ছিল, আর একটা তো তুলেই দিয়েছিল অন্যই ব্যতিরেখী পদ্ধতি। নিশ্চয়ই সবাই অ্যাটেন্ড করেছে এটা। আসছে আরোহ যুক্তি বিচার। প্রথমটা বলেছিল ছাত্রটি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত হয়নি এবং পরীক্ষায় ব্যর্থ হয়েছে, সুতরাং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না হওয়াই তার ব্যর্থতার কারণ। এটি হচ্ছে একটি আবশ্যিক সত্যকে সমগ্র কারণ বলে মনে করার দোষ। কারণ বিদ্যালয়ে উপস্থিত না হওয়া পরীক্ষায় ব্যর্থ হওয়ার একটি কারণ, কিন্তু সমগ্র কারণ কখনোই হতে পারে না। তাই একটি আবশ্যিক সত্যকে সমগ্র কারণ বলে মনে করার দোষে দুষ্ট হয়েছে। পরেরটা বলেছিল কলকাতার মিছিল হওয়ার মুর্শিদাবাদে ভূমিকম্প দেখা দিল, সুতরাং কলকাতার মিছিল মুর্শিদাবাদের ভূমিকম্পের কারণ। দেখো এখানে কাকতালীয় দোষ কখনোই হবে না, কেন আমরা জানি কাকতালীয় ব্যাপারটা পুরোপুরি আলাদা হয়। এটা একটি অপ্রাসঙ্গিক বা অবান্তর বিষয়কে কারণ বলে মনে করার দোষ। কারণ যেটা বাস্তবিক নয়, কলকাতার মিছিলের সাথে মুর্শিদাবাদের ভূমিকম্পের কোনো সম্পর্কই নেই, তার জন্য এটা একটা অপ্রাসঙ্গিক বা অবান্তর বিষয়কে কারণ বলে মনে করার দোষ ঘটেছে। কিন্তু কেউ যদি এটা কাকতালীয় দোষ করে বসে, তাহলে কিন্তু নাম্বারটা পাওয়া সম্ভব নয়।